আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। আশা করি পুরো গল্পটা সবাই শুনবেন। আই হোপ ভালো লাগবে, ভয়ও লাগবে। রাত তখন গভীর, বাইরে এক অদ্ভুত নিস্তব্ধতা। মাঝে মধ্যে দূর থেকে কুকুরের ঘেউ শব্দ শোনা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি খুবই এনজয় করবেন এবং ভয়ও লাগবে। রাত তখন গভীর, বাইরে এক অদ্ভুত নিস্তব্ধতা। মাঝে মধ্যে দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যায়। রফিক সাহেব তখনও অফিসের কাজ নিয়ে ব্যস্ত। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লেও তিনি তার Please ডেস্কে like and বসে subscribe হিসাব Horror মেলানোর and চেষ্টা Channel. করছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ করেই ঘরের বাতিটা ঝিমিয়ে উঠল। রফিক সাহেব মাথা তুলে তাকালেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না। তিনি ভাবলেন হয়তো ইলেকট্রিসিটির প্রবলেম। ঠিক তখনই একটা শীতল বাতাস তার গায়ে এসে লাগলো। ঘরের দরজা জানালা সব বন্ধ, তবুও কোথা থেকে যেন ঠান্ডা বাতাস আসছিল। তিনি অস্বস্তি বোধ করলেন। একটু পানি খাওয়ার জন্য উঠে গেলেন রান্নাঘরে। সেখানে গিয়ে যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। সিঙ্কের পাশের আয়নায় তিনি দেখতে পেলেন তার পিছনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি দ্রুত পিছিয়ে ফিরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় তিনি বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু পুরো দিনটাই যেন কেমন অদ্ভুতভাবে কেটে গেল। সহকর্মীরা বলছিলেন তিনি খুব অন্যমনস্ক দেখাচ্ছেন। সন্ধ্যায় বাসায় ফেরার পর স্ত্রীকে বললেন, রাতের সময় কেমন যেন অস্বাভাবিক কিছু মনে হচ্ছিল। মনে হয় কেউ যেন আমার আশেপাশে ছিল। আর স্ত্রী একটু হেসে বললেন, তুমি হয়তো বেশি কাজের চাপ নিচ্ছ, বিশ্রাম নাও। রবি সাহেব জানতেন এটা শুধু তার কল্পনা নয়। রাতে আবারও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ঘরের জানালা আপনি খুলে গেল। ঘড়ির কাঁটা থেমে গেল 3:15। এই জন্য কিছু বলার চেষ্টা করছি। রবি সাহেব ইন্টারনেটে সার্চ করে দেখলেন 3:15 অনেক সময়, অসহ সময় বলা হয়। এর সঙ্গে আপনাদের কোনো সংযোগ থাকতে পারে। এই আলোচনায় তিনি তার পুরনো বন্ধু হিমালয়ের সঙ্গে আলোচনা করলেন। ফরহাদ অতি প্রাকৃত বিষয়ে একটু জানতেন। তিনি বললেন, তোমার বাসায় কি কখনো কোনো দুর্ঘটনা ঘটেছিল? এই প্রশ্ন শুনে রবি সাহেব একটু থমকে গেলেন। সত্যিই কয়েক বছর আগে এই বাসায় আগের মালিকের মেয়ে রেহানার রহস্যজনক মৃত্যু হয়েছিল। সবাই বলছিল সে আত্মহত্যা করেছে, কিন্তু প্রতিবেশীরা বলতো বিষয়টা আসলে আত্মহত্যা ছিল না, বরং এটা একটা হত্যাকাণ্ড। রফিক সাহেব এবার সত্যটা জানার জন্য এলাকার বেদ্য মাতবর হাসেম চাচার কাছে গেলেন। হাসেম চাচা ধীরে ধীরে বলতে লাগলেন, রেহানা খুব ভালো মেয়ে ছিল, কিন্তু তার বিয়ে ঠিক হয়েছিল লোভী মানুষের সাথে। সে তার বাবার টাকার জন্য তাকে বিয়ে করতে চেয়েছিল। এক রাতে রেহানা মৃতদেহ ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সবাই দেখল। সবাই বলল সে আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি ও নিজে থেকে মারা যায়নি। ওই কথা শুনে রবি সাহেব বুঝতে পারলেন রেহানার আত্মা এখনও এই বাড়িতে আছে, তার মৃত্যুর সত্যিটা খোঁজ করার জন্য। রবি সাহেব ফিরমান নিলেন তিনি সত্যটা বের করে ছাড়বেন। তিনি পুরনো খবরের কাগজ ঘেঁটে দেখলেন রেহানার মৃত্যুর সময় একজন সন্দেহভাজন ছিল তার হবু স্বামী রাজীব। তিনি রাজীবের সম্পর্কে খোঁজ নিয়ে জানলেন সে এখনও বেঁচে আছে এবং কাছের শহরেই থাকে। রাতে আবারও সেই অদ্ভুত ছায়ামূর্তি দেখা গেল। এবার রফিক সাহেব একটু সাহস করে বললেন, রেহানা তুমি কী চাও? আমি তোমার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করব। শীতল বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল এবং ঘরে দরজা নিচ থেকে বন্ধ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন রেহানার আত্মা তার সাহায্য করছে। রফিক সাহেব পুলিশের সাহায্য নিলেন। তিনি নতুন করে তদন্তের অনুরোধ করলেন। অনেক পুরনো তথ্য বেরিয়ে এলো, যেখানে জানা গেল রাজীবই রেহানাকে মেরে ফেলেছিল এবং এটাকে আত্মহত্যা হিসেবে সাজিয়েছিল। পুলিশ রাজীবকে গ্রেপ্তার করলো এবং রেহানার হত্যার বিচার শুরু করলো। এরপর রফিক সাহেব আবার এক রাতে অনুভব করলেন কেউ যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে। সেই অদ্ভুত ছায়ামূর্তি আর দেখা গেল না। রেহানার আত্মা অবশেষে মুক্তি পেল। সো এটাই ছিল গল্প। আশা করি গল্পটা খুবই এনজয় করেছেন। এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের গল্প চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।